যে কোনো সময় পদ ছাড়তে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, পদত্যাগ তার নিজস্ব এখতিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা, ৩৪ সালের মধ্যে অর্থনীতি $1 ট্রিলিয়ন নেয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের বাড়তি চাপ, চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে 7 জনকে পুশিং করেছে বিএসএফ। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে 2-1 দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই নিয়ে আজ দেশের শীর্ষ গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ ও সম্প্রচার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কিনা এটি তার এখতিয়ার। সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পেশ করবেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দিনভর এই গুঞ্জন চলে। দেশের শীর্ষ সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলগুলো এ বিষয়ে সংবাদও প্রকাশ করে। এরকম গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারাও এরকম গুঞ্জন শুনেছেন। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি না। গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিছু রাজনৈতিক গোষ্ঠী ধারাবাহিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে আসছে। এমনকি এনসিপির পক্ষ থেকে জাতীয় সংসদেও তার পদত্যাগ দাবি করে বক্তব্য এসেছে। বেশ কিছু অসমর্থিত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি হৃদরোগ সহ জটিল স্নায়ুরোগে ভুগছেন। এই অবস্থায় তার পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। এর আগে 2023 সালের 24 এপ্রিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশে বিনিয়োগে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। তাই ব্যবসা ও বিনিয়োগকে সহজ করতে সরকার সব রকম উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন নিয়ে যেতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান প্রধানমন্ত্রী। দুপুরে রাজধানীতে এফডিআই সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বিদেশি বিনিয়োগের মধ্য দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এফডিআই কনফারেন্স 2026-এ যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। পরে প্যানেল আলোচনা মনোযোগ দিয়ে শোনেন সরকার প্রধান। এ সময় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিক সহ বিনিয়োগকারীরা অংশ নেন। একটি সুনির্দিষ্ট নিয়মভিত্তিক ও বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত এবং বেসরকারি খাতের গতির সাথে তাল মিলিয়ে অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। আজ আমি আপনাদের একটি সহজ ও স্পষ্ট বার্তা দিতে চাই। নতুন ও দূরদর্শী বিএনপি সরকার চায় আপনারা বাংলাদেশে আসুন, নতুন উদ্যোগ নিন এবং ব্যবসা প্রসারিত করুন। আপনি দেশীয় উদ্যোক্তা হন কিংবা বিদেশি বিনিয়োগকারী, আপনি যখন বাংলাদেশে বিনিয়োগ করবেন তখন আমাদের সরকারও তার সময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সময়োপযোগী নীতিমালার মাধ্যমে আপনাদের পাশে থাকবে। সরকার প্রধান একসাথে একটি সমৃদ্ধ ও বৈশ্বিকভাবে সংযুক্ত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান। বাংলাদেশ নিডস স্ট্রঙ্গার লিগ্যাল প্রোটেকশন ফর ইনভেস্টমেন্ট। আমরা আমাদের আইনি ও রেগুলেটরি কাঠামো আধুনিকায়ন করছি, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করছে, দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা উন্নত করছে।
কর ও ভ্যাট প্রশাসনকে সহজ এবং মুনাফা অর্জনের পর তা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ঝামেলামুক্ত করছে। একই সাথে আমরা একটি গতিশীল পুঁজিবাজার গঠন করছি, স্টার্টআপগুলোকে উৎসাহিত করছি, অপ্রয়োজনীয় বিধিমালা ও লাল ফিতার দূরত্ব দূর করছে, প্রশাসনিক প্রক্রিয়াসমূহ সহজ করছে এবং সরকারি সেবাসমূহ ডিজিটালাইজ করছে। আমাদের সরকার 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ় প্রতিজ্ঞ। Our government is determined to build a $1 trillion economy by 2034. পরে FICCI এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে স্মারক তুলে দেন আয়োজকরা। জাহিদ রহমান, NTV নিউজ, ঢাকা। গ্যাস সংকটে সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের বাড়তি চাপ দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক চালক পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। যাত্রী পরিবহনেও বিঘ্ন ঘটছে, বাড়ছে জনভোগান্তি। দিনের বেশিরভাগ সময়ই পাম্পেই চলে যাওয়ায় জীবিকা নির্বাহে কষ্টের কথা জানান ভুক্তভোগীরা। আপিল শাহরিয়ারের রিপোর্ট। জীবন থেমে না থাকলেও থমকে আছে জীবিকার চাকা। গ্যাসের সংকটে ফিলিং স্টেশন জুড়ে লেগেছে যানবাহনের দীর্ঘ সারি। ভোরের আলো ফোটার আগেই জ্বালানির আশায় লাইনে দাঁড়ান চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। কিছু ফিলিং স্টেশনে আবার গ্যাস নেই লেখা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গ্যাসের জন্য পাম্পে পাম্পে ঘুরে সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে চালকদের। 7 রাস্তা গেলাম, ওই দিক দিয়ে গেলাম, এই যে ওই পারে পরিবাগ গেলাম, সব বন্ধ। ওই মগবাজার রেল লাইনের কাছে গেলাম, ওইটাও বন্ধ। সব ঘুরে গেলে এই যে এখানে ওই রূপায়ণের ওই পার থেকে সিরিয়াল দেয় পর্যন্ত আইছি। গ্যাসের সংকটটা যাতে দ্রুত সমাধানও আমরা সরকারের কাছে আবদার করি। এই যে 6 ঘন্টায় গ্যাস ঢুকতেছে মাত্র 200 টাকা 250 টাকার, আর এটা দিয়ে তো চলা যাচ্ছে না। এটা উপর মহল থেকে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত দ্রুত সময়ের জন্য। এর প্রভাব পড়েছে জনজীবনেও। রাজধানী সড়কে সিএনজি অটোরিকশা সহ গ্যাসে চলা যানবাহনের সংখ্যা কিছুটা কমেছে। ভাড়ায় চলা যানবাহনগুলোর চালকরাও বিপাকে। সময়ের সঙ্গে বাড়ছে দুর্ভোগ, কমছে আয়। সকাল 7:30 থেকে আমি আইসা লাইনে দিয়েছি, এখন 11:30 বাজে। আমার সংসার আছে, ফ্যামিলি আছে, পরিবার আছে, মা বাবা আছে, সবাই আছে। এইভাবে যদি যায় তাহলে কিভাবে সংসার চলবে? 4 ঘন্টা হয়েছে সিরিয়ালে, এখনো সামনে মনে হয় 200-250 গাড়ি আছে। গ্যাস সময় মতো পাবো কিনা এটাই মুশকিল। ফিলিং স্টেশনের কর্মকর্তারা বলছেন গ্যাসের সংকট নতুন নয়, কিছুদিন ধরে আরও বেড়েছে, তাই যানবাহনের চাপ বেশি। এখন খুবই খারাপ অবস্থা। যেখানে আপনার 600 টাকার গ্যাস যাইতো সেখানে গ্যাস যাইতেছে 200 থেকে 250 বা অথবা 300। চাহিদা অনুযায়ী মানুষের চাহিদা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আমাদের বিরতিহীনভাবে কাজ চালায় যাইতে হইতেছে। সরকার বলছে মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সমস্যা হচ্ছে। দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আপেল শাহরিয়ার, NTV নিউজ, ঢাকা। বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড অধীন 5 জেলায় পরীক্ষা আগামী 27 জুলাই শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই কথা জানিয়েছে। বন্যার কারণে গত 8 জুলাই চট্টগ্রাম বোর্ডের অধীন 5 জেলায় HSC ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতি অবনতি হওয়ার পর 16 জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়। নতুন সময়সূচি খুব শীঘ্রই প্রকাশ করার কথা জানান আন্তঃশিক্ষা বোর্ড। বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষা দিতে পারেনি তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংগঠন এগিয়ে নিতে দায়িত্বশীলদের অবশ্যই সাংগঠনিক, রাজনৈতিক ও দ্বীনি যোগ্যতা থাকতে হবে। দুপুরে দিনাজপুর শহরের FPAB মিলনায়তনে জামায়াতের সমাবেশে তিনি আরও বলেন, সংগঠনের সর্বস্তরে আল্লাহভীতি ও তাকওয়া ভিত্তিক পরিবেশ থাকতে হবে। জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ দিনাজপুরের 13 উপজেলা আমির, সেক্রেটারি, জেলা কর্মপরিষদ ও মজলিসের শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।
নোয়াখালীর সুবর্ণচরের 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিএনজি চালক কামালের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে সহপাঠীরা। সকালে স্কুলের সামনে সমাবেশে বক্তারা কালক্ষেপণ না করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। পুলিশ জানায়, বুধবার সকালে ভিকটিম তার শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তে গিয়ে দেখেন তিনি ঘরে নেই। শিক্ষিকার বাবা সিএনজি চালক কামাল উদ্দিন দরজা খুলে ছাত্রীকে ঘরে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী শিক্ষার্থী বাড়ি গিয়ে বিষয়টি স্বজনদের জানায়। সন্ধ্যায় এলাকাবাসী সিএনজি অটোরিকশা চালক কামাল উদ্দিনকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই 4 জব্বর থানায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এদিকে চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় জয় নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে নগরীর হালিশহর এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করে চাঁদগাঁও থানায় সোপর্দ করেছে। গ্রেফতার আফতাব মজুমদার জয় এনসিপির বন্দর থানার আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে 7 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এলাকাবাসী জানান, ভোরে জীবননগর সীমান্তের ওপারে মাটিয়ারি সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ভোরে পুশিন হয়ে আসা 2 ব্যক্তিকে জীবননগর উপজেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। বাকিরা কোথায় গেছেন সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 3টি প্রকল্পে প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে শরীয়তপুরে 27 কিলোমিটার সড়ক নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয় 2021 সালে, কিন্তু 6 বছরেও শেষ হয়নি কাজ। উল্টো যাত্রী ও চালকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই সড়ক। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এদিকে গোপালগঞ্জ পৌরসভার সড়কগুলোও বাসিন্দাদের দুর্ভোগের কারণ। ক্ষোভ রয়েছে নিম্নমানের কাজ নিয়েও। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। শরীয়তপুর শহর থেকে জাজিরা নাওডোবা যাতায়াত সুবিধার জন্য 2020 সালে 4 লেনের সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। 1682 কোটি টাকা ব্যয়ে 3টি প্রকল্পে 27 কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও নির্মাণের কাজ শুরু হয় 2021 সালে, কিন্তু 6 বছর পেরিয়ে গেলেও সড়কটির নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। সড়ক চারিদিকেই ভাঙা, একটু গেলেই গাড়ি টান দেওয়ার সময় মনে করেন ভাঙার দিকে পড়ে, তাই আমাদের বারবার ব্রেক করতে অনেক অসুবিধা। আর এরকম ভাবে জাকি খায়, পিছনে যাত্রী বসতেই পারে না। গাড়ির পাত্তি ভাঙে, চাক্কা খয়ে, সব খয়, আমাকে জীবনও কষ্ট হয়ে যায়। একটা বাস এলে আরেকটা গাড়ি পাস করতে পারে না, দাঁড়ায় থাকতে হয়। সাইডে কেদা গর্ত, রাস্তাটা ভাঙা পরে 8 বছর উপরে হইব। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 21 কিলোমিটারের কাজ চলমান রয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় 6 কিলোমিটার সড়ক ও কাজিরহাট সেতুর কাজ এখনো শুরু করা যায়নি। কাজিরহাট সেতু ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে দীর্ঘদিন কাজ থেমেছিল। এক পাশের জমির দখল বুঝে পাওয়ার পরও নানান সমস্যার কারণে এই গত ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু করতে পেরেছে। ওখানে পাইলিং এর কাজ চলছে এখন। এদিকে গোপালগঞ্জের পৌর শহরের প্রতিটি সড়কই খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলে ছোট বড় এসব গর্তে পানি জমে ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। পৌর এলাকার এসব রাস্তা ও ড্রেন পুনর্নির্মাণের কাজের মান নিয়েও এলাকাবাসীর ক্ষোভের শেষ নেই। প্রত্যেকটা রাস্তাই খারাপ, চলাচলের জন্য অনেক দুর্ভোগ পোহাতে হয় আর প্রায়শই অ্যাক্সিডেন্ট হয়। অনেক অসুবিধা হয়, আসলে যেহেতু ভাঙাচোরা আছে, আমাদের বাচ্চাদের নিতে অসুবিধা হয়, আনতে অসুবিধা হয়। পাশের এই ব্রিজটা ভাঙার পর এখানে রোগী নিয়ে আসা যায় খুবই কষ্ট। অবশ্যই রাস্তার কাজ সঠিক মতন হয়নি। যদি সঠিক মতন হইতো তাহলে এই রাস্তায় এই অল্প দিনের মধ্যে এরকম ভাঙাচোরা হতো না। জনদুর্ভোগের কথা স্বীকার করলেও নির্বাহী প্রকৌশলী জানান, বাজেট নেই, তাই সংস্কার করা সম্ভব হচ্ছে না। আমরা এটা বিভিন্ন প্রজেক্ট আনার জন্য আমরা চেষ্টা করতেছি। বিভিন্ন প্রজেক্টে আমাদের স্কিম সাবমিট করা আছে, এগুলা আসলে কবে আসবে আমরা নিজেরাও নিশ্চিত নই। লাখ লাখ মানুষের চলাচলের সুবিধার জন্য সব প্রক্রিয়া শেষ করে এসব সড়কের সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সংসদ সদস্যকে বহিষ্কারে দলীয় চিঠির ভিত্তিতে কমিশনের করার কিছুই নেই। এই নিয়ে স্পিকারের রেফারেন্স সহ চিঠির অপেক্ষায় থাকবে ইসি। বৃহস্পতিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ এই কথা জানিয়েছেন। পার্টির দলীয় চিঠির ভিত্তিতে সরাসরি কোনো এ ব্যাপারে অ্যাকশন নেওয়ার সুযোগ আছে বলে আমার মনে হয় না। তারপরও যে চিঠি আমাদের কাছে এরকম চিঠি আসছে কিনা আমার জানা নেই। যদি কোনো চিঠি আসে তখন বিচার বিশ্লেষণ করে দেখা যাবে যে নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে কিনা।
এদিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের দায়ে বহিষ্কৃত সংসদ সদস্য জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের বিচার দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ। বেলা 11টায় শ্যামনগর প্রেস ক্লাব চত্বরে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার ব্যানারে মানববন্ধনে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, বিতর্কিত কর্মকাণ্ডের জেরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু শুধু দলীয় বহিষ্কারই যথেষ্ট নয়, তাকে প্রচলিত আইনে বিচার করতে হবে। গোপালগঞ্জে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটানোর ঘটনায় বিচারক সুজন মিয়াকে অপসারণ ও তার বিচারের দাবিতে আন্দোলন চত্বর বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। বেলা 11:15টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিচারকের অপসারণ ও শাস্তির দাবি জানান। গতকাল আদালত চলাকালে বিচারক সুজন মিয়ার ছুঁড়ে মারা পেপার ওয়েটের আঘাতে আহত হন শিক্ষানবিশ এক নারী আইনজীবী। আশুগঞ্জে মেঘনা নদী থেকে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করে দিন-রাত বালু উত্তোলন করছে। এতে হুমকির মুখে 232 কেভি জাতীয় গ্রিড লাইন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, 2টি রেল সেতু ও সৈয়দ নজরুল ইসলাম সেতু সহ একাধিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। এদিকে চাঁদপুর শহর রক্ষা বাঁধের সংস্কার কাজের ধীরগতিতে সময়মতো প্রকল্প শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে দিনরাত বালু উত্তোলন চলছে। সবকিছু হচ্ছে প্রশাসনের চোখের সামনে। বিশাল জনগোষ্ঠীর স্বার্থের কথা না ভেবে সংশ্লিষ্টদের ম্যানেজ করে অর্ধশতাধিক ড্রেজারের মাধ্যমে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। বিলীন হচ্ছে কৃষিজমি, হুমকির মুখে পড়েছে 332 কেভি জাতীয় গ্রিড লাইন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, 2টি রেল সেতু, সৈয়দ নজরুল ইসলাম সেতু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। রাতের আধারে এমন রাত 3টা বাজে 4টা বাজে তারা মাটি কাটতে আসে এবং মাটি কেটে আবার যখন আমাদেরকে দেখে তারা একটু দূরে চলে যায়। মাটি কেটে আমাদের যশোরকে বিলীন করে দিতে নদীর সাথে। এখন আমরা বাঁচবো কিভাবে? আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে আমাদের যত এমনিতেই বিলীন হয়ে যাবে। সংশ্লিষ্ট মন্ত্রীর নজরে এনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। আপনারা আমাকে একটু চিঠি দেন, মন্ত্রী বরাবর আমি চিঠি পৌঁছাবো এবং ব্যবস্থা নেওয়ার জন্য আমি চাপ দেব। অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত যৌথ অভিযান পরিচালনার কথা জানান জেলা প্রশাসক। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে আমরা এটা মোবাইল কোর্ট করব শীঘ্রই। এদিকে চাঁদপুর শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ ধীরগতির কারণে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে চাঁদপুরকে রক্ষায় 2024 সালের এপ্রিল মাসে শুরু হয় শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ। প্রায় 3.22 কিলোমিটার এলাকা জুড়ে বাঁধের সংস্কার কাজ চলছে। 4 বছর মেয়াদী এই প্রকল্পের প্রায় 3 বছর পার হলেও কাজের অগ্রগতি মাত্র 50%। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। একটু স্লো ভাবে কাজটা চলতেছে। আমরা চাই কাজটা দ্রুতভাবে এবং টেকসইভাবে যাতে কাজটা হয়। কাজের গুণগত মান ঠিক রাখতে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করা যাবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। আমরা ব্লক নির্মাণ করেছি এবং আমাদের বর্তমানে ব্লক নির্মাণ এবং ডাম্পিং দুটাই চলমান রয়েছে। তো আমরা আশা করতেছি আগামী বর্ষার পূর্বেই আমরা এই কাজটি সমাপ্ত করতে পারব। কালক্ষেপণ না করে দ্রুত কাজ শেষ করার দাবি জেলাবাসীর। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের কান্দুলিয়া এলাকায় সিএনজি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি যাত্রী নিহত ও 3 যাত্রী আহত হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক চাপায় ঘটনাস্থলেই এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে চুয়াডাঙ্গায় সদর উপজেলার সরোজগঞ্জ সাদেমান নেসা বালিকা বিদ্যালয়ের কাছে দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে অন্তত 18 জন আহত হয়েছেন। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরও একবার। যে কোনো সময় পদ ছাড়তে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, পদত্যাগ তার নিজস্ব এখতিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা, 34 সালের মধ্যে অর্থনীতি $1 ট্রিলিয়ন নেয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর।
গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের বাড়তি চাপ, চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে 7 জনকে পুশিং করেছে বিএসএফ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।